কলকাতা থেকে ১৭ কিলোমিটার দূরে হুগলির কোন্নগরে ৮ বছর বয়সী শ্রেয়াংশের বাড়িতে যখন তার কাজিন পৌঁছালো, তখন যে দৃশ্য সে দেখল তা দেখে সে ভয়ে স্তব্ধ হয়ে গেল। শ্রেয়াংশু রক্তভেজা অবস্থায় মাটিতে পড়েছিল, তার হাতের নার্ভ কাটা ছিল, মাথা থেতলে দেওয়া হয়েছিল এবং তার শরীরের সব জায়গায় আঘাতের চিহ্ন ছিল। শ্রেয়াংশুকে কেউ নির্মমভাবে হত্যা করে চলে গিয়েছে। চারিদিকে শুধু রক্ত আর রক্ত। মাটিতে একটি রক্তমাখা চিকেন নাইফ পড়েছিল। ঘরের ভিতরে টিভির সাউন্ড জোরে দেওয়া হয়েছিল, যেন হত্যাকাণ্ডের শব্দ বাইরে থেকে কেউ শুনতে না পায়। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছালো, ডেড বডির অবস্থা দেখে তাদের মনে একটাই প্রশ্ন আসছিল, একটা ছোট বাচ্চার প্রতি এমন কি রাগ বা ঘৃণা ছিল যার কারণে তাকে এতটা নির্মমভাবে হত্যা করা হলো। তার শরীরের উপর এমনভাবে নৃশংসতা চালানো হয়েছিল যেন খুনি নিশ্চিত করতে চেয়েছিলেন যে সে কোনো অবস্থাতেই বাঁচতে না পারে। ডেড বডিটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এদিকে শ্রেয়াংশের মা বাবা কান্নায় ভেঙে পড়েছিলেন। পুলিশ তদন্ত করতে শুরু করলো। কল রেকর্ড এবং আশেপাশের সব সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা শুরু হলো, যার মধ্যে পুলিশের হাতে এমন কিছু সূত্র এলো যা দেখে সবাই হতবাক হয়ে গেল। শ্রেয়াংশের বাবা পঙ্কজ শর্মা কলকাতার একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন এবং তার মা শান্তা শর্মা একটি রেস্টুরেন্টে কাজ করতেন। তাদের বিয়ে হয়েছে প্রায় 10 বছর এবং তাদের একটিমাত্র সন্তান শ্রেয়াংশু, যে 8 বছর বয়সী এবং চতুর্থ শ্রেণীতে পড়ত। শ্রেয়াংশের সাথে এমন মর্মান্তিক ঘটনার ফলে সবাই আঘাতপ্রাপ্ত এবং হতবাক ছিল। পুলিশ তদন্ত করতে শুরু করলেন এবং প্রথমে শ্রেয়াংশের বাড়ি পরীক্ষা করা শুরু হলো। বাড়ির দরজা জানালার কোথাও কোনো জোরপূর্বক প্রবেশের চিহ্ন পাওয়া যায়নি। বাড়ির সমস্ত মূল্যবান জিনিসপত্র ঠিকঠাক ছিল, অর্থাৎ কিছু চুরি হয়নি। বাড়িতে একটি কুকুর ছিল যে কিনা অপরিচিত মানুষদের দেখলে সবসময় ঘেউ ঘেউ করত। কিন্তু প্রতিবেশীরা জানালেন যে খুনের সময় অর্থাৎ মঙ্গলবার দুপুর 2টা থেকে 4টার মধ্যে কুকুরটিকে একবারও ঘেউ ঘেউ করতে শোনা যায়নি। সে এলাকার বাড়িগুলো এতই কাছাকাছি ছিল যে যদি কুকুরটি ঘেউ ঘেউ করত তাহলে কেউ না কেউ একবার হলেও শুনতে পেত। না জোরপূর্বক প্রবেশ, না লুটপাট, না কুকুরের ঘেউ ঘেউ করা। এই 3টি বিষয় একটাই ইঙ্গিত করছিল যে খুনি সম্ভবত বাড়িরই কেউ। পুলিশ আশেপাশের লোকজনের সাথে কথা বলতে শুরু করলো। এছাড়াও শ্রেয়াংশের মা বাবা সহ নিকটতম আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের ফোন নম্বর সংগ্রহ করা হলো, যাতে কোনো সূত্র পাওয়া যায়। তবে কল রেকর্ড থেকে তেমন কিছুই পাওয়া গেল না। এরপর পুলিশ মহল্লার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা শুরু করলো, যাতে দেখা যায় দুপুর 2টা থেকে 4টার মধ্যে মহল্লার ভেতর কে কে যাতায়াত করেছে। তখনই পুলিশ সিসিটিভি ফুটেজে দেখলো ওই সময় মহল্লার ভেতর এক মহিলা যাতায়াত করেছে। মহিলার মুখে একটি মাস্ক পরা ছিল। তার চলাফেরা দেখে পুলিশের মনে সন্দেহ জাগলো। তাই তার পরিচয় নিশ্চিত করার জন্য পুলিশ ফুটেজটি শ্রেয়াংশের মা বাবাকে দেখায়। শ্রেয়াংশের মা তাকে চেনার কথা অস্বীকার করলেও শ্রেয়াংশের বাবা পঙ্কজ তাকে দেখে চিনে ফেলেন। মহিলাটি ছিল শান্তার ঘনিষ্ঠ বান্ধবী ইশরাত পারভিন। শান্তার ঘনিষ্ঠ বান্ধবী হওয়ার কারণে ইশরাত পারভিন তাদের বাড়িতে প্রায় যাতায়াত করত। শ্রেয়াংশু তাকে মাসি বলে ডাকত। এখন পুলিশের মনে সন্দেহ জাগে শ্রেয়াংশের বাবা পঙ্কজ এবং ইশরাতের মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারে। তাই প্রথমে তারা পঙ্কজের কল ডিটেলস পরীক্ষা করে, কিন্তু এতে এমন কিছুই পাওয়া যায়নি যা প্রমাণ করে যে তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল। তবে যখন ইশরাতের কল ডিটেলস পরীক্ষা করা হলো, তখন একটি ভিন্ন কাহিনী সামনে এলো। খুনের দিন ইশরাতের ফোন দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত, অর্থাৎ 7 ঘন্টার জন্য বন্ধ ছিল। এছাড়াও ইশরাত প্রতিদিন একটি নাম্বারে ঘন্টার পর ঘন্টা কথা বলতেন, যা প্রায় রাত 10টা পর্যন্ত চলত। পুলিশ যখন নাম্বারটি চেক করলো, তারা অবাক হয়ে গেল, কারণ নাম্বারটি শ্রেয়াংশের মা শান্তার ছিল। ইশরাত প্রতিদিন শান্তার সাথে দীর্ঘ সময় কথা বলতেন। এরপরে পুলিশ আরও তদন্ত করে জানতে পারে যে ইশরাত প্রায় প্রতিদিন একবার হলেও শান্তার বাড়িতে যেতেন। সবাই ভাবত তারা দুজন খুব ভালো বন্ধু এবং শ্রেয়াংশু তাকে মাসি বলে ডাকত। এরপরে পুলিশ শান্তা ও ইশরাতের ব্যাপারে পঙ্কজকে জিজ্ঞাসা করলো। তখন পঙ্কজ জানালেন শান্তা ও ইশরাতের মধ্যে কোনো বন্ধুত্ব নেই, তারা দুজন রিলেশনশিপে ছিল, অর্থাৎ শান্তা ও ইশরাত লেসবিয়ান। পঙ্কজ আরও জানান তিনি ইশরাত ও শান্তার ব্যাপারে অনেক আগ থেকে জানতেন, কিন্তু তার সন্তান এবং সমাজের চাপের কারণে তিনি চুপ ছিলেন। পুলিশ ইশরাত ও শান্তার সম্পর্কের কথা জানতে পেরে তাদেরকে সন্দেহ করে, যেহেতু ইশরাত খুনের সময় তার ফোন বন্ধ রেখেছিল এবং সিসিটিভি ফুটেজে ঠিক সেই সময় মহল্লার এই গলিতে তাকে দেখা গিয়েছিল। তাই পুলিশ আর দেরি না করে ইশরাত ও শান্তাকে গ্রেপ্তার করলো এবং পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করলো। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শান্তা ভেঙে পড়লেন। তিনি স্বীকার করলেন যে তিনি নিজে তার ছেলেকে খুন করেছেন এবং এই কাজে ইশরাত তাকে সাহায্য করেছে। এই কথা শুনে পুলিশের পায়ের তলা থেকে মাটি সরে গেল। একজন মা তার সন্তানকে খুন করলো কিভাবে? কিন্তু এখন প্রশ্ন হলো, তিনি এত বড় অপরাধ করলেন কেন? শ্রেয়াংশু স্কুল থেকে একদিন বাড়ি ফিরে তার মা এবং ইশরাতকে বিছানায় এক আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। তার মা ইশরাতের সঙ্গে এমন এক শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলেন যে তিনি খেয়ালই করেননি ঘরের দরজা বন্ধ আছে কিনা, অথবা শ্রেয়াংশের স্কুল থেকে ফেরার সময় হয়েছে কিনা।
একজন 8 বছরের শিশুর জন্য এসব দেখা কতটা ভয়ানক হতে পারে তা সহজে বোঝা যায় না। শ্রেয়াংশু বুঝে গিয়েছিল ইসরাত ও শান্তা মিলে যেটা করছে সেটা একটি ভুল, কিন্তু কি বলবে বা কাকে বলবে তা সে জানতো না। নিজের মাকে এমন অবস্থায় দেখে শ্রেয়াংশের মনে এক ধরনের রাগ দুঃখ জন্ম নেয়। তখন থেকে সে তার মায়ের সাথে ঝগড়া করত এবং সবসময় বিরক্ত ও চিন্তিত থাকত। অন্যদিকে শান্তার মনে ভয় ছিল তার ছেলে যদি এই বিষয়টি কারো কাছে বলে দেয় তাহলে তার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। এই ভয়ে শান্তা মা ছেলের সব সম্পর্ক ভুলে গিয়ে ইসরাতের সাথে মিলে সমস্ত সীমা অতিক্রম করেছিল। একজন মা তার নিজের ছেলের মাথা প্রথমে দেওয়ালের সাথে মারল, তারপর সে মাথা ধরে আবারও টেবিলের সাথে আঘাত করলো, এরপর একটি ভারী মূর্তির সাহায্যে তার মাথায় আঘাত করলো। এতেও শান্তি না পেয়ে সে রান্নাঘরে গিয়ে একটি ছুরি এনে শ্রেয়াংশের হাতের শিরা কেটে দেয় এবং অপেক্ষা করতে থাকে যতক্ষণ না তার ছেলের প্রাণ হারায়। সম্ভবত পৃথিবীতে এমন কোনো মা ছেলের সম্পর্ক নেই যা এতটা নির্মম হতে পারে। এটি শুধুমাত্র ক্যামেরায় ধরা পড়ে, কারণ যে রাস্তাটি বাড়িতে যাওয়ার জন্য ব্যবহার করা হয়েছিল সেখানে একটি ক্যামেরা ছিল। অন্যদিকে শান্তা যেই পথ দিয়ে পালিয়েছিল সেই পথে কোনো ক্যামেরা ছিল না। পুলিশ জানিয়েছে যে এই মামলাটি সমাধান করতে তাদের সবচাইতে বড় সাহায্য পেয়েছিল সেই পয়েন্ট থেকে, যখন তারা দেখেছিল যে কুকুরটি ঘটনার সময় ভোঁকেনি। কুকুরের আচরণ দেখে পুলিশ বুঝতে পেরেছিল যে কোনো অচেনা ব্যক্তি এই মামলায় জড়িত নাই, এটি বাড়ির কোনো সদস্যের কাজ। এই ঘটনায় একটি মা তার অবৈধ সম্পর্ক লুকানোর জন্য তার নিজের ছেলেকে হত্যা করেছে। আপনার কি মনে হয় এর থেকেও কি ভয়ানক অপরাধ হতে পারে? কমেন্ট করে আপনার মতামত জানান এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আমরা এমনই মর্মান্তিক সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে পারি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।